দেশে করোনায় শিশুসহ আরও ২২ জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। ৮,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৫৪১। রাজধানীতে ৭৮ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, উপড়ে গেছে গাছপালা, দেয়াল ধসে ও বজ্রপাতে সারা দেশে ৮ জনের মৃত্যু। বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। খুলনার কয়রায় গ্রামের পর গ্রাম প্লাবিত। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বে তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক। বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচু। দেশে করোনায় সবশেষ ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজও এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪৪ জনে। এছাড়া ৮,০১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১,৫৪১ জন। সুস্থ হয়েছেন ৩৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আবারও গুরুত্ব দেওয়া হয় মাস্ক পরা ও হাত ধোয়ার উপর। ৪৮টি কেন্দ্রই খোলা, তবু ঈদের ছুটিতে কম ছিল নমুনা পরীক্ষার সংখ্যা। তবে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে ৩,০০০-এর বেশি। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ১,৫০০ মানুষ। তবে শেষ ২৪ ঘন্টাতেও ১০ বছরের নিচে এক শিশুসহ মারা গেছেন ২২ জন। এদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১০ জন করে, বাকি ২ জন সিলেট বিভাগের। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৭,৮৪৩টি এবং পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ ৮,০১৫টি। যা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ১,৫৪১ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৩৮,২৯২ জন। আজ ২৭ মে শনাক্তের হার ১৯.22 এবং আজকে মৃত্যুবরণ করেছেন ২২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৫৪৪ জন। দেশে করোনা শনাক্তের ৮১তম দিনে এসেও সুস্থতার হার ২০% রোগীর, আর মৃতের হার ১.৪২%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,৯২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৭০%। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এ পর্যন্ত ২,৬৬,৪৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত ছাড় পেয়েছে এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় সবশেষ ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজও এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪৪ জনে। এছাড়া ৮,০১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১,৫৪১ জন। সুস্থ হয়েছেন ৩৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আবারও গুরুত্ব দেওয়া হয় মাস্ক পরা ও হাত ধোয়ার উপর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী মাহমুদ রাকিব। শুরুতেই গত ২৪ ঘন্টার যে সার্বিক চিত্র আমরা সেটি একটু দেখে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি গত ২৪ ঘন্টায় দেশে মোট নমুনা সংগ্রহ হয়েছিল ৮,০১৫ জনের শরীর থেকে। এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ১,৫৪১ জন। নতুন করে আরও ২২ জনের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে দেশে মোট ৫৪৪ জন মারা গেলেন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এরপরে যাব ধীরে ধীরে গত ৭ দিনে যে বাংলাদেশে করোনায় যে শনাক্তের চিত্র। ২৭ মে ৮,০১৫ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ১৫৪১ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ জনে ১৯.২২% মানুষের দেহে করোনা শনাক্ত হলো, যারা নমুনা সংগ্রহ করা হয়েছে। সবচেয়ে বেশি কিন্তু হয়েছিল এটি গত কাল, অর্থাৎ সেখানে ছিল প্রতি ১০০ জনে ২১.৫০% করে। প্রতি ১০০ জনে ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত ১৭ জন করে শনাক্ত হচ্ছিল, যাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২২ জন মারা যাওয়ার মধ্যে ২০ জনই পুরুষ, ২ জন ছিলেন নারী।
এর মধ্যে কিন্তু 51 থেকে 60 বছরের মধ্যে মারা গিয়েছে সবচেয়ে বেশি 7 জন, এবং একইভাবে 61 থেকে 70 মারা গিয়েছে 7 জন। দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে সেখানে আসলে কি পরিমাণ এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে মারা গিয়েছেন কি পরিমাণ। ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 1,50,793 জনের শরীর, এবং এদের মধ্যে মারা গিয়েছে 4,344 জন। এর পরেই রয়েছে পাকিস্তান, সেখানে এখন পর্যন্ত শনাক্ত হচ্ছে 59,151 জনের দেহে করোনা, এবং সেখানে এখন পর্যন্ত মারা গিয়েছেন 1,225 জন। এর পরেই রয়েছে বাংলাদেশ। তবে সবচেয়ে কিন্তু আমরা যদি বলি কম, ভুটানে কিন্তু এখন পর্যন্ত কেউই মারা যাননি, সেখানে মাত্র 27 জনের দেহে এ পর্যন্ত করোনা কিন্তু তাদের দেহে পাওয়া গিয়েছে। এখন সবচেয়ে বেশি সচেতনতা দরকার, তাহলে কিন্তু করোনা শনাক্ত কিংবা মৃতের হার কমানো সম্ভব হবে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। ঘন্টায় 78 থেকে 83 কিলোমিটার বেগে রাজধানীর ওপর দিয়ে বয়ে গেছে এবছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে রাজধানীর কোনো কোনো এলাকায় উপড়ে গেছে গাছপালা। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ঘন্টায় 78 থেকে 83 কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব কিছুটা আঁচ করা যায় রাজধানীর বিভিন্ন প্রধান প্রধান সড়কের পাশের বিশাল বিশাল গাছের অবস্থা থেকে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা গেছে, ঢাকার রমনা, ধানমন্ডি, হাতিরঝিল, হাইকোর্ট ও পুরাতন বিমানবন্দর এলাকায় গাছ উপড়ে পড়ে। ভোর থেকেই এসব গাছ অপসারণ করে রাজপথ সচল করতে তৎপর হয় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলো। নরম হয়ে গেছে, পুরোনো গাছ তো মানে জোর কমে গেছে, কিনি এগুলো জোরে গাছ বাচ্চা ছেলে পড়ে যায়। দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে, তাছাড়া এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কালবৈশাখীর তাণ্ডবে সবুজবাগে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পড়ে, তাতে আহত হয় শিশুসহ অন্তত 3 জন। ঢাকায় এবছর সবচেয়ে শক্তিশালী এ ঝড়ের সাথে হয়েছে রেকর্ড পরিমাণ 63 মিলিমিটার বৃষ্টিপাত। ফলে রাজধানীর কোনো কোনো এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতাও। নানুর মাথা ফাটছে, মাথা ফেটে শিলি পড়ছে 5টা। ছোট ভাই আইসিইউতে ভর্তি হয়েছে, মাথায় আঘাতের কারণে 3টা জায়গায় মাথা ফাটছে। আজকে প্রথম না, একটু বৃষ্টি বেশি যখনই পড়ে তখনই বৃষ্টিতে একদম পুরো এলাকা হয়ে যায়। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টি থাকবে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের উপরে আছে, আমরা বলি ট্র্যাপ অফ লো, এবং এই ময়েশ্চার পাইছে বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প পেয়ে আপনার একটা হেভি থান্ডারস্টর্ম ক্লাউড ফর্ম করছে, স্কোয়ার লাইন বলি আমরা এটা, যে কারণে এই ঝড় বৃষ্টিটা হয়েছে। এবং এটা আগামী 2-3 দিন মোটামুটি বৃষ্টি থাকবে, এই মাসের জুড়ে বৃষ্টি থাকবে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ জুড়ে ছিল গুমট ভাব আর দমকা হাওয়া। মধ্যরাত থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় চলে ভোর পর্যন্ত। এহসানুল শাওন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও দেশের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি এবং আম লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। জয়পুরহাটে দেয়াল ধসে একই পরিবারের 3 জন এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 শিশুসহ সারা দেশে মোট 8 জনের মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে দিনাজপুর সদরের কসবা, মালিগ্রাম, পুলহাট, মাসিমপুর, বিরল এবং চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বড় বড় আম ও লিচু গাছ উপড়ে পড়েছে। কৃষি বিভাগের হিসাবে আম এবং লিচুর প্রায় 20% ক্ষতি হয়েছে। সব আমাদের লন্ডমন্ড হয়ে গেছে, আমরা খুব এখন মর্মান্তিক অবস্থায় আছি, আমরা খুব ভালো নাই। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ ঠাস সম্পূর্ণ, আমার বাগানটাই গোটা শেষ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর ও গাছপালা। এ সময় খেতলাল উপজেলার খলিশাগাড়ি এলাকার বাসিন্দা জয়নালের বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে 2 শিশুসহ একই পরিবারের 3 জন মারা যায়। এছাড়া কালাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। দাম করে এই ঘরবাড়ি পড়ার পরে চিগড়ির মধ্যে আমরা শুনতে পাইনি, পরে কিছুক্ষণ পরে শুনতেছি আর ঘর ভেঙে পড়ে গেছে। দৌড়াদৌড়ি করে আসে বার করে দেখি মারা লাশ পেলাম। ভাই, এই ঝড়ে আমাদের খেতলাল তথা জয়পুরহাটের কিছু অংশ একবারে তছনছ হয়ে যায়। এদিকে জেলার নামাপাড়া, বটতলী, দুগাছি সহ অন্তত 40টি গ্রামের কয়েকশো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগও। এদিকে ঝড়ে রাজশাহীতে আম এবং লিচুর অনেক ক্ষতি হয়েছে, উপড়ে গেছে গাছ। মারাত্মক ক্ষতির আশঙ্কায় আছেন বাগান মালিকরা। সুনামগঞ্জের হাওরে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জাদুকাটা, সুরমা, পাটলাই এবং মনাই সহ বেশ কয়েকটি নদীতে পানি বেড়েছে।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারী বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 শিশুসহ 3 জন মারা গেছে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রাউজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকোতেই প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত নওগাঁর 3টি উপজেলা। ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পানিতে তলিয়ে গেছে পাকা ধান। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মান্দা উপজেলার গণেশপুর গ্রামের হেমন্ত চন্দ্রের বসতঘর। ধান খেতে উড়ে যায় টিনের চাল। একই অবস্থা নিয়ামতপুর এলাকা সহ উপজেলার আরো কয়েকশো বাড়ি। মঙ্গলবার রাতে প্রচন্ড ঝড় বয়ে যায় জেলার মহাদেবপুর ও পোরশা উপজেলার উপর দিয়েও। এতে বিপুল সংখ্যক কাঁচা ঘর সহ আধা পাকা ঘর ভেঙে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আম ও লিচুর বাগান, তলিয়ে যায় জমির পাকা ধান। দফায় দফায় ঝড় ও বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে ক্ষতিগ্রস্তরা। খুবই জল হয়েছে, সারা রাত ঘুমানি, ঘর বাড়ি পড়ে টিন টান উড়ে নিয়ে গেছে, বেড়া বেড়া ভেঙে গেছে, টিন উড়া চলে গেছিল, আবার নিয়ে এসেলেন বান্দা চান্দা করা হয়েছে, মেলা ধান চাউল নষ্ট হয়ে গেছে। জাম লিচু সহ আমাদের মাঠে কিছু ধান ছিল, ধানও অনেক পানিতে তলায় গেছে। কোনো সহযোগিতাও পায়নি, খালি এনারা বলে যাচ্ছে যে আজ দেব দেব দেব। এখন পর্যন্ত জেলায় 788টি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। আর এসব পরিবারে 378 বান্ডিল টিন ও 15 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 396 বান্ডিল টিন আমাদের হাতে আছে। আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা অধিক ক্ষতিগ্রস্ত এবং একেবারে দুস্থ তাদের মাঝে আমরা দিচ্ছি। এর পাশাপাশি সরকারের কাছ থেকে আরো চাহিদাপত্র আমরা প্রেরণ করেছি, আমরা হয়তো পেয়ে যাব। বরাদ্দ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি যদি কোনো ত্রাণ সহায়তা লাগে এই দুস্থদের মধ্যে, আমরা উপজেলা প্রশাসনকে বলেছি যে তাদেরকে ত্রাণ সহায়তা প্রদানের জন্য। জেলা প্রশাসনের তথ্য মতে পরপর 2 দফা ঝড়ে জেলায় প্রায় 200 কোটি টাকার ফসল হানি সহ 75,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সময় সংবাদে আরো থাকছে, করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই গণমাধ্যম কর্মীরা। পরিবারের সদস্যদের সংক্রমিত করার ঝুঁকি নিয়েও পালন করছেন দায়িত্ব। খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। গৃহহীন মানুষ এখন খুঁজছে নিজেদের মাথা গোজার ঠাঁই। ত্রাণ নয়, তারা চান টেকসই বেড়িবাঁধ। বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের চিহ্ন দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেতকাশির প্রতিটি পরতে পরতে। উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সরজমিনে দেখতে মঙ্গলবার সংসদ সদস্যের পাশাপাশি খুলনা বিভাগীয় প্রশাসনের একটি দল নদীপথে কয়রা ও শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে দক্ষিণ বেতকাশির গোলখালী এলাকায় পৌঁছালে নদী পাড়ে জড়ো হয় কয়েকশো নারী পুরুষ। এ সময় তারা দাবি জানান, ত্রাণের চেয়ে বেশি দরকার টেকসই বেড়িবাঁধ। বেড়িবাঁধ আমরা টেকাই রাখছি এখনো পর্যন্ত। যদি আমাদের গেওর পাইলিং এবং বাঁশ এবং বস্তা না হয়, আমাদের বাপদাদা ভিটা বাড়িতে আমাদের বসত করা অসম্ভব। আমরা দেখছি আসলে যত টাকা বরাদ্দ হয় তার হচ্ছে 60% টাকা হচ্ছে বাস্তবায়ন হয়। যদি আমরা পানিতে মরেই যাই তাহলে খাদ্য দিয়ে আমরা কি করব? আমরা চাই টেকসই বেড়িবাঁধ। খুলনা বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এখন লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ফিরিয়ে আনা। ঝড় তুফান শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের যে উপস্থিতি দরকার, যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, সে ধরনের অ্যাক্টিভিটি অনেক সময় পায় না বলে লোকজনের ব্যাপক অভিযোগ আছে। তারা আমাকে ওই মন্ত্রণালয় বলেছে যে এবার পাবে। স্থানীয় সংসদ সদস্য অবশ্য অক্টোবর থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার আশ্বাস দেন। আগামী অক্টোবর থেকে ইনশাআল্লাহ এই বাঁধের কাজ শুরু হবে। এখন আমরা এই বাঁধ মেরামত করার জন্য যা যা প্রয়োজন সেটি আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে খুলনা অঞ্চলের উপকূলীয় উপজেলায় 55 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে দেখে বোঝার উপায় নেই বেড়িবাঁধের অস্তিত্ব। প্রতিদিন পানির নিচে ভাসছে, আবার জেগে উঠছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব বেড়িবাঁধ পুনর্নির্মিত না হলে ভেঙে পড়বে গ্রামীণ অর্থনীতি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। আক্রান্ত জেলা থেকে অবাধে প্রবেশের সুযোগে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রাম হটস্পটে পরিণত হয়েছে।
প্রতিদিনই 150 থেকে 200 করোনা রোগী শনাক্ত হচ্ছে এখানে। হাসপাতালেও এখন আর রোগীদের স্থান হচ্ছে না। 130 শয্যার 2টি হাসপাতালের বিপরীতে বর্তমানে রোগীর সংখ্যা 2000-এর বেশি। আর চিকিৎসা ব্যবস্থাও সীমিত হয়ে যাওয়ায় আক্রান্ত সহ সংশ্লিষ্ট সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 3রা এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম এক মাসে রোগী সংখ্যা ছিল মাত্র 89 জন, কিন্তু পরের 20 দিনে রোগীর সংখ্যা 2000-এর বেশি। বিশেষ করে 20 মের থেকে প্রতিদিন 150 কিংবা তার চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে ওই দিনেই রোগীর সংখ্যা ছিল 257 জন। সেই অনুযায়ী চট্টগ্রামকে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন সিভিল সার্জন। জনগণ কিন্তু সে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে নাই, তার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে গেছে। নগরীতে প্রতিদিন 150-এর বেশি রোগী শনাক্ত হলো। করোনা বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যেখানে আবার শয্যা সংখ্যা মাত্র 130। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও রোগী নিয়ে হাসপাতালে ঘুরছে স্বজনেরা, ফলে আক্রান্ত রোগী থেকে সংক্রমণের হারও ক্রমশ বেড়ে চলেছে। 2.5 মাস ধরে এই সমস্ত গল্প শুনছি যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতাল গড়ে উঠবে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হবে, কিন্তু কিছুই হয়নি। এখন যখন রোগে আক্রান্ত হচ্ছেন নতুন করে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু ভর্তি হতে পারছেন না। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার বেশ কটি কারণ চিহ্নিত করেছেন চিকিৎসকরা। গার্মেন্টস এবং বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খোলা রাখাকে কারণ হিসেবে দেখছেন তারা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি স্বাস্থ্য ব্যবস্থা, রোগী অনেক কিন্তু বেড নেই হাসপাতালে মোটেও। তবে শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন, এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। এরপরে কি? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত পদক্ষেপের কারণে পুরোপুরি সুফল মিলছে না অঘোষিত লকডাউনের। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের সময়ে মন্থর অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে হতে পারে আরও কঠোর লকডাউন। আর কর্তৃপক্ষ জানালেন অবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালের 80 দিন পেরিয়ে বাংলাদেশ, এরই মধ্যে হয়ে গেল ঈদ। অচেনা এই ঈদের আগেও ঢল ছিল বাড়ি ফেরায়। এই ঈদটা বাড়িতে থাকার কথা থাকলেও অনেকে রাখেননি সেই কথা। আবার উদাসীনতা স্বাস্থ্যবিধি মানতে কিংবা মানাতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে রোগীর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। 22 মে থেকে 24 মে শনাক্তের হার ছিল 17%, আর সবশেষ মঙ্গলবারে এই সংখ্যা 21.34%। অন্যদিকে 6 দফা বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে 30 মে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এত কিছুর পরে হিসেবের খাতায় জমা হলো কি? বিশেষজ্ঞরা বলছেন গত 2 মাসের ছুটির সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনায় দরকার আরও দূরদর্শিতা। সিদ্ধান্ত হওয়া উচিত অত্যন্ত সুপরিকল্পিত, এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন সর্বাংশে বাস্তবায়ন হয় এবং এ ব্যাপারে যেন কোনো দোদুল্যমনতা না থাকে, যেটা আগেই ঘটেছে। লকডাউনটা যে আমরা দিয়েছি 2 মাস আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু স্ট্রিক্টলি আমরা লকডাউনের ফসলটা আমরা ঘরে তুলতে পারি। স্ট্রিক্টলি লকডাউন দিয়ে টেস্ট অনেক বাড়িয়ে, যে যখন চাচ্ছে ওদেরকে টেস্ট করে এবং মানুষকে অনুপ্রাণিত করা যে তোমরা এসে টেস্ট করো, ওরা আইসোলেট হয়ে যায়। এভাবে যদি আমরা দমন করে নিতে না পারি, তাহলে একটা ভয়াবহ অনেক রোগীর নাম্বার বেশি হয়ে যাবে। আমার স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল এবং এটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের এই সময়টাতে এমনিতেই মন্থর থাকে অর্থনীতি, তাই সময়টা কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই কম রেখে আগামী 15 দিন, তারপর থেকে এই কর্মকাণ্ডে কি করে যাওয়া যাবে, বিভিন্ন সেক্টরের কোন জায়গায় কতটুকু খুলতে হবে, সেই ক্ষেত্রে কি স্বাস্থ্যবিধি মানতে হবে, সেই প্রস্তুতিটা এই সময় নেওয়া যায়। এই পরিস্থিতিতে জীবন ও জীবিকার সমন্বয়ের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে জানান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে এই বিষয়টি জানাতে পারব। প্রতিমন্ত্রী জানান বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
ঈদের ছুটি শেষে পাটুরিয়া, দৌলতিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। সামাজিক দূরত্ব বজায় না রেখেই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা। এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে সড়ক মহাসড়কগুলোতে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরে ঝড় বৃষ্টির কারণে পাটুরিয়া, দৌলতিয়া নৌ রুটে ঢাকাগামী মানুষের ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় যাত্রীদের চাপ। সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরিতে পার হন পদ্মা নদী। আবার অনেকে ঈদে যেতে না পারলেও নারীর টানে এখন যাচ্ছেন গ্রামের বাড়িতে। এ রুটে 15টি ফেরি চলাচল করছে। 4 গুণ ভাড়া দিয়ে যাচ্ছে আমরা। আমাদের অফিস খুলছে, এখন কিছু করার নেই, আমাদের যাইতে হইব। রাস্তাঘাটের খুব বাজে অবস্থা, তারপরেও যেতে হবে যেহেতু অফিস আছে। এদিকে একই চিত্র শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। ঢল নেমেছে কর্মস্থলে ফেরা মানুষের। লঞ্চ ও স্পিডবোটে বন্ধ থাকায় ফেরিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। এ রুটে 22টি ফেরির মধ্যে 10টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কগুলোতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন তারা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে থাকে। মোটরসাইকেল, অটোরিকশা ও মাইক্রোবাসে করে ফিরছেন কর্মমুখী মানুষ। অনামিকা তিথি, সময় সংবাদ। পুরোপুরি লকডাউন ঘোষণা না করে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা সরকারের উদাসীনতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও বার্তায় ব্রিফিং করে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার কোনো জামায়াত করা হবে না বলেও জানান তিনি। বারবার বলেছেন উনারা তো লকডাউনই ঘোষণা করেন না, উনারা বলেছেন সাধারণ ছুটি। যখনই সাধারণ ছুটি হবে তখন তো ছুটির আমেজ আসে। অভিজ্ঞতার অভাব, তাদের উদাসীনতা, এবং আমি এটাকে ঠিক ব্যাখ্যাও করতে পারি না এই জন্য যে কোন দৃষ্টিভঙ্গিতে তারা সাধারণ ছুটি দিলেন। তারা কি এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের এখানে সমস্যা নেই? এইভাবে করে তো আপনার এটাকে সংক্রমণকে রোধ করা সম্ভব হয়। মুন্সিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। পুলিশ জানায় সকালে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 9 জনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে আরও 1 জনের মৃত্যু হয়। হতাহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ঝিনাইদহের হলিধানি এলাকায় ট্রাক চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সড়ক পথে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন সহকর্মী রাজীবুল হাসান। সরাসরি চলে যাব তার কাছে। রাজীব। রিচার্ড, ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আজ সকাল থেকে এই চাপটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে। অর্থাৎ যেসব মানুষ ঈদ করতে বাড়ি ফিরেছিল সেই সব মানুষ আবারও তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এদিকে এই যে মানুষের কর্মস্থলে ফেরা, এই ফেরা উপলক্ষে কিন্তু যেহেতু সরকারি ঘোষণা যে চেকপোস্টগুলোতে শিথিলতা, গাড়ি পণ্য পরিবহনের যেসব গাড়ি, এসব গাড়ি ব্যতীত অন্য যেসব গাড়ি রয়েছে সেসব গাড়িও কিন্তু এইসব মহাসড়কে চলার যে শিথিলতা, সেই শিথিলতার পর থেকে যেসব চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টেও কিন্তু খুব একটা গাড়ি আটকাচ্ছে না। তবে যেসব পণ্য পরিবহনের গাড়ি রয়েছে সেই সব গাড়িতে যেসব যাত্রী যাওয়ার চেষ্টা করছে সেই সব যাত্রীদের কিন্তু চেকপোস্টে বাধার সম্মুখীন হতে হচ্ছে। যাত্রীরাও অনেকটা কৌশলে সেসব চেকপোস্ট পাড়ি দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আর এইসব বিষয় নিয়ে গাজীপুর জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ একত্র হয়েই কাজ করছে। আমি এখন আছি গাজীপুরের যে রাজধানী এবং গাজীপুরের প্রবেশমুখ জৈনা বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। এখান দিয়ে আমি দুপুরের পর থেকে দেখেছি যে এখানে যে চেকপোস্ট সেখানে বেশ কয়েকটি গাড়ি আটকে রাখা হয়েছে, যার দরুন কিন্তু যেসব মানুষ এই পণ্য পরিবহনে আসছিল তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে কিছুটা যেয়ে তারপর আবার ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই যে কর্মস্থলে ফেরা, এই ফেরাটা কিন্তু অনেকটাই সামাজিক যে দূরত্ব এবং নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করিনি, যেই কারণে অনেকটা সংখ্যা রয়েছে যে ঈদের পরে যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস কতটা
থাকে সেই বিষয়টা কতটা আমাদের চিন্তার বিষয়, সেই বিষয়টা নিয়ে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কর্মস্থলে ফেরা মানুষের খবর। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। গাজীপুরের শ্রীপুর থেকে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। সময় সংবাদে আরও থাকছে, করোনা আতঙ্কের মধ্যে মশার উপদ্রবে নাকাল সাভারবাসী। কীটনাশক ছিটানোর দাবি জনপ্রতিনিধিদের, বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান। করোনায় দেশের শিল্প ও সেবা খাতের চরম বিপর্যস্ত অবস্থায় ভরসা কৃষিখাত। বোরো মৌসুমে বাম্পার ফলন দিচ্ছে খাদ্য নিরাপত্তা। একই সাথে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের তৃতীয় চাল উৎপাদকের মর্যাদাও পেতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব সাফল্যের দাবিদার কৃষকরা পান না ফসলের ন্যায্য মূল্য। ভোগান্তি রয়েছে কৃষি ঋণ বা প্রণোদনা পেতে। অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতায় গতি পাচ্ছে না কৃষির প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম। এসব সমস্যার সমাধানে বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। শুভ খানের রিপোর্ট। প্রাণঘাতী করোনায় বিশ্ব এখন খাদ্য সংকটের আশঙ্কায়। সেই সময় বড় উৎপাদন নির্ভর রাখছে বাংলাদেশকে। শুধু তাই নয়, মার্কিন কৃষি বিভাগ বলছে এবছর 3,60,00,000 টন উৎপাদন নিয়ে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের তৃতীয় চাল উৎপাদক হতে যাচ্ছে বাংলাদেশ। করোনায় কৃষিকে গুরুত্ব দিয়ে 28,500 কোটি টাকার ঋণ ও প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। তবে ঋণ পেতে কৃষককে জমির দলিল এবং ভূমিহীন বর্গা চাষিকে দেখাতে হবে চুক্তিপত্র, যা বেশিরভাগ বর্গা চাষিরই নেই। গুদাম সংকটে বড় মৌসুমে মাত্র 20 লাখ টন ধান চাল কিনবে সরকার। এ অবস্থায় ভর্তুকি দিয়ে কৃষককে প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় শস্য সংরক্ষণাগার নির্মাণে উদ্বুদ্ধ করার পরামর্শ কৃষিবিদদের। বর্গা চাষি এবং অন্যান্য চাষির সুনির্দিষ্ট সংজ্ঞায়িত এবং নিবন্ধিত করে তারপর উদ্যোগ নিতে হবে যে এই টাকাটা কিভাবে দেওয়া হবে। যিনি নিবন্ধিত কৃষক হবেন তার বাড়িতে একটা গুদামঘর থাকতে হবে। এবার হাওর এলাকায় ধান কাটায় কৃষককে স্বস্তি দিয়েছে কম্বাইন হারভেস্টার। অথচ 2019-20 অর্থ বছরে প্রায় 9 মাস কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বন্ধ ছিল। যেসব মেশিন বাংলাদেশে ব্যবহার হয় তাদের দাম প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। ভর্তুকির পরও একটা বড় অংশ থেকে যায়, যেগুলো প্রাইভেট কোম্পানি থেকে আমরা এগুলিতে অর্থায়ন করি। কৃষকের আসলে অ্যাক্সেস টু লোন থাকা উচিত। প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, যা মোকাবেলায় প্রয়োজন ব্যাপক গবেষণা। অথচ বাজেটে কৃষি খাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় হয় সার, তেল, বীজের ভর্তুকিতে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমাদের একটা প্রকল্প থাকবে, যেটা 3,200 কোটি টাকার একটা প্রকল্প আমরা আশা করি পাবো। এছাড়া আমাদের যে প্রকল্পগুলি পাইপলাইনে আছে আমরা সবগুলি হয়তো এবছর পাবো। বরাদ্দকৃত অর্থ ব্যয় যাতে দুর্নীতি না হয় সেদিকে কঠোর নজরদারির পরামর্শ কৃষি খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনার এ দহনকালে ঈদ, উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে নিত্য বসতি। পরিবারের সদস্যদের সান্নিধ্যে তবু ঈদের সময়টাতে একটু সুখ সময় কাটানো, এ সুযোগটাও পান না এমন মানুষের কাতারে আছেন দেশের গণমাধ্যম কর্মীরা। অচেনা এ ভিন্ন সময়ে দায়িত্বশীলতার জায়গাটা যেন একটু বেশি। সাথে থাকছে কাজ করতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের সংক্রমিত করার ঝুঁকিও। এহসান জুয়েলের রিপোর্ট। 24 ঘন্টা সজাগ গণমাধ্যমের চোখ। তাই অন্যরা যখন ঈদ আনন্দে মেতে থাকেন, তখনও নিজেদের উৎসব বিসর্জন দিয়ে কাজ চালিয়ে যেতে হয় গণমাধ্যম কর্মীদের। এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের খবর দেয়া নয়, নিজেরাও খবর হচ্ছেন সংবাদকর্মীরা। এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় 1500 সংবাদকর্মী। উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। পরিবারের মানুষগুলোকে সময় দিতে পারেন না। আগেকার ঈদের দিনগুলোতে এমন আফসোস ছিল, এবার যোগ হয়েছে উৎকণ্ঠাও। পরিবার আমাদের কারণে আমাদের কথা ভেবে উদ্বিগ্ন থাকে। আবার আমরা যে বাইরে ঘুরে ফিরে যাই, ঘুরে ফিরে গিয়ে আবার যখন পরিবারের কাছে রাত্রে ফিরি, তখন আমাদেরও আসলে দুশ্চিন্তা হয়। ঈদের আনন্দ নয়, কাউকে ঈদ মোবারক না দিয়ে আমরা মানুষকে মৃত্যু সংবাদ দিয়ে গেছি। দেশের জন্য কাজ করা, এই ধরনের একটা ফিলিংস কাজ করে তখন ভালোই লাগে। কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাই মাঠের দায়িত্ব কিংবা পরিবারের সান্নিধ্যে নয়, অনেকের ঈদের সময় কাটছে আইসোলেশনে এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে। আইসোলেশনের থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারেই রুমে কাটাচ্ছি। পরিবারের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে না পারা, এই রুমে বসেই খাওয়া দাওয়া করা, এমন অভিজ্ঞতা আসলে কখনো হবে এমনটা আমরা ভাবি নাই। যে কোনো বিপর্যয়ের সময় গণমাধ্যম কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। ঈদের দিনগুলোতেও
পিছু হটার সুযোগ নেই। করোনার যুদ্ধে জয়ী হবার তথ্য মন্ত্র জেনে সচেতন হতে পারে, তাহলেই কিন্তু আমরা করোনা কাল পার হতে পারবো। এবং সেই কাজটি গণমাধ্যম কর্মীরা নিরলসভাবে জানবাজি রেখে প্রতিদিন করে চলেছেন। কোথা দিয়ে ঈদ যায়, কোথা দিয়ে সাধারণ দিন যায়, সেই খবর রাখার সময়ও হয়তো গণমাধ্যম কর্মীদের হয় না। কর্মস্থলে ঈদের আনন্দবাড়ির সফরটা এবার তাই উদযাপনের পরিবর্তে উৎকণ্ঠায় কেটেছে গণমাধ্যম কর্মীদের। তবু দায়িত্বশীলতা আর পেশাদারিত্বের জায়গাটা সমুন্নত রেখেই কাজ করে যেতে হচ্ছে তাদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রতি ঈদ মৌসুমেই হাজার হাজার পর্যটকের মিলন মেলায় পরিণত হতো সাগরকন্যা কুয়াকাটা, কিন্তু এবছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পর্যটক শূন্য কুয়াকাটা। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত সৈকতে চলাচল পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে প্রতিবেদন। নীরব চারপাশ, সৈকতে নেই কোনো পর্যটকের আনাগোনা, অথচ সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় প্রতি বছর ঈদের ছুটিতে থাকত পর্যটকদের উপচে পড়া ভিড়। এবছর করোনা ভাইরাসের কারণে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চিরচেনা কুয়াকাটা সমুদ্র সৈকত এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে। আমার এতটুকু বয়সে এইরকম পর্যটক শূন্য কখনো দেখিনি। সরকারি নির্দেশে পর্যটক আসা বন্ধ থাকায় শূন্য হোটেল মোটেলগুলো, কর্মহীন হয়ে পড়েছেন রেস্তোরাঁ, ট্যুরিস্ট বোট, ওয়াটার বাস সহ সংশ্লিষ্টরা। আয় রোজগার না থাকায় অনেকটাই অসহায় তারা। কুয়াকাটা যারা ব্যবসায়ীরা নির্ভরই করে একমাত্র পর্যটকদের উপর। পর্যটক শূন্য হওয়ায় ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। আমাদের গরু বাচ্চারা অর্ধারে অনাহারে আছে, কেউ আমাদের খোঁজ খবরও নেয় না। লোনের বোঝা মাথায় নিয়ে আমরা আগাচ্ছি। এখন এটা ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হলে আমাদের সহায় শর্তে গভর্নমেন্টের কাছ থেকে ঋণের প্রয়োজন। এদিকে সমুদ্র সৈকতে জনসমাগম ঠেকাতে এবং সরকারি নির্দেশনা মানতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। বেশ কিছু লোকজন এসে ভিড় করেছিল, তাদেরকে আমরা বরাবরের মধ্যে নিষেধ করেছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছি, যে কারণে তারা বেঁচে আসতে পারেনি। এবং সরকারি নির্দেশনা মোতাবেক আমরা এটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম চালিয়ে যাব। 19 মার্চ থেকে প্রশাসন 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটাকে লকডাউন ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে 4 শতাধিক হোটেল মোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আর কর্মহীন হয়ে পড়েছেন এর সাথে যুক্ত থাকা 5000 শ্রমিক মালিক। সময় সংবাদ, পটুয়াখালী। সাভার পৌর এলাকা ও আশুলিয়ায় মশার উপদ্রবে নাকাল সাধারণ মানুষ। একে তো করোনা আতঙ্ক, তার উপর মশার জ্বালায় ঘরে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন সরকারি নির্দেশনা মেনে নিয়মিত মশক নিধক কীটনাশক ছেটাচ্ছেন তারা। তবে বাসিন্দাদের সচেতন থেকে বাসা বাড়িতে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সাভার থেকে মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভার পৌর এলাকা ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা। অপরিকল্পিত নগরায়নের ফলে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, খাল ও নালায় জমে থাকা পানি নিষ্কাশিত হতে না পেরে এভাবেই মশামাছি কিলবিল করছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিনই বিভিন্ন এলাকায় মশা নিধক ওষুধ ছেটাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। আর নিজেরাও মশক নিধন স্প্রে ও কয়েল ব্যবহার করে সুফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। আর করোনা আতঙ্কে ঘরে থাকার বাধ্যবাধকতা থাকলেও মশার উপদ্রবে বাসায় টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান বাসিন্দারা। মশার যে উপদ্রব বেড়েছে, তার সাথে যে এডিস মশার কামড়ে বাচ্চাদের যে ভয়াবহ ডেঙ্গু হবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারতেছি না, তার মধ্যে যদি ডেঙ্গু আক্রমণ করে তখন আমাদের কি হইব? মশার কথা কি কমু ভাই, ঘরের ভিতরে এত মশা, ঘরে থাকা যাইতেছে না। এমন অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন স্বল্প সংখ্যক পরিচ্ছন্ন কর্মী ও ফগার মেশিনের সাহায্যে তারা প্রতিনিয়ত মশা মাছি নিধনে কাজ করে যাচ্ছেন। সমস্ত ড্রেনে আমরা কীটনাশক ওষুধ ছিটানো হয়েছে, পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জনবল দিয়ে এডিস মশা ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাভারে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত না হলেও সাধারণ মানুষকে সচেতন থেকে বাসাবাড়িতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানান তিনি। যার যার বাড়ি, যার যার আঙ্গিনা তিনি নিজ দায়িত্বে যেন পরিষ্কার রাখেন, তাহলে আমরা ডেঙ্গুর মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারব। সাভার উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়নে 25 লাখের বেশি মানুষের বসবাস। ডিইউপিজেড সহ ছোট বড় মিলিয়ে প্রায় 12 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে করোনায় শিশুসহ আরও 22 জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 544 জনে। 8,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1541। রাজধানীতে 78 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, উপড়ে গেছে গাছপালা, দেয়াল ধসে ও বজ্রপাতে সারা দেশে 8 জনের মৃত্যু। বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। খুলনার কয়রায় গ্রামের পর গ্রাম প্লাবিত। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বের তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখল বঞ্চিত কৃষক। বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।